নেতাজি কেন শ্যামাপ্রসাদের উপরে হামলা করেছিলেন? যে বিজেপি সরকার রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল মনে করে, সেই বিজেপি কিভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নায়ক মনে করে? কেন কংগ্রেস অথবা বামপন্থীরা শ্যামাপ্রসাদকে খলনায়ক মনে করে? আজকের এই ভিডিওতে আমরা জানবো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কি সত্যিই খলনায়ক ছিলেন, নাকি রাজনৈতিক প্রোপাগান্ডার আড়ালে ঢাকা পড়ে থাকা এক বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ নায়ক? তার জীবনীতে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি অর্থনৈতিক সংস্কারকারী এবং শিক্ষাবিদ হিসেবে অবদানও রয়েছে। এই ভিডিওতে ঐতিহাসিক তথ্যের আলোকে এই রহস্যের গভীরে যাব, যাতে আপনি আপনার নিজের মতামত গড়ে তুলতে পারেন। 1901 সালে 6 জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্যামাপ্রসাদ মুখার্জি। পিতা স্যার আশুতোষ মুখার্জি এবং মাতা শ্রীমতী যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তিতুল্য পাণ্ডিত্য এবং একান্ত জাতীয়তাবাদী চেতনার উত্তরাধিকারী লাভ করেন। এই পারিবারিক ভূমিকা তার পরবর্তী জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছিল। শিক্ষা জীবনে তিনি ছিলেন অত্যন্ত কৃতী ছাত্র। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স ডিগ্রি অর্জন করার পর 1923 সালে তিনি বাংলায় MA করেন, ফার্স্ট ক্লাস রেজাল্ট তুলে। 1924 সালে BL পরীক্ষায় ইউনিভার্সিটির টপার হন। তার রাজনৈতিক ও প্রশাসনিক জীবন শুরু হয় 1929 সালে, যখন তিনি ইউনিভার্সিটির সিট থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে বঙ্গীয় আইন পরিষদে নির্বাচিত হন। তার প্রশাসনিক দক্ষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে 1934 সালে, যখন তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ইয়ংগেস্ট ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 33। এই শুরুর জীবনটাই তাকে যত বড় নেতা বানিয়েছিল, তত বড় বিতর্কেও জড়িয়েছিল। বাবা আশুতোষ মুখার্জি 1906 থেকে 1924 সাল পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রায় 18 বছর। এটা সেই সময়ের সবচেয়ে দীর্ঘমেয়াদী পদে ছিলেন। ফলে অনেকেই মনে করেন আশুতোষ মুখার্জি ব্রিটিশ শাসকের স্বার্থে কাজ করে উপনিবেশিক ক্ষমতার সার্কেলে প্রবেশ করেছিলেন। শ্যামাপ্রসাদও একইভাবে উচ্চশিক্ষার প্রশাসনকে ব্রিটিশদের সঙ্গে বোঝাপড়া করে এটি পরিচালনা করেছিলেন। তবে এই এলিটদের উপনিবেশিকতা, অর্থাৎ এলিট অ্যাকোমোডেশন উইথ এম্পায়ার, সেই সময় প্রাতিষ্ঠানিক ক্ষমতা বজায় রাখার জন্য অপরিহার্য হলেও আশুতোষ মুখার্জিকে কখনোই দেখা যায় না সরাসরি ভারতীয় স্বার্থ বিরোধী কাজে অংশ নিতে। তবে পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি দেশপ্রেম একটু ভিন্ন। তিনি যেমন বাঙালি স্বার্থ দেখেছিলেন, তেমনি ইংরেজ স্বার্থও দেখেছিলেন। একদিকে যেমন প্রথমবারের মতো PhD-তে গবেষণার থিসিস বাংলা ভাষায় চালু করা শুরু করেছিলেন, তেমনি কবিগুরু রবীন্দ্রনাথকে বাংলায় কনভোকেশন অ্যাড্রেস দেওয়ার অনুরোধও করেছিলেন, এবং ভারতীয় ভাষাকে বাংলা, হিন্দি ও উর্দুতে অনার্স কোর্স চালু করেন। এছাড়াও হায়ার এডুকেশনের ক্ষেত্রে পরীক্ষার বিষয় হিসেবে বাংলা ভাষা চালু করেন। আবার অন্যদিকে ইউনিভার্সিটির ট্রেনিং ক্রপে প্যারেড চলাকালীন তিনি ছাত্রদের ব্রিটিশ পতাকাকে স্যালুট জানাতে বাধ্য করেছিলেন। ছাত্ররা অসম্মতি জানালে তাদের মধ্যে 2 জন, ধারিত্রী গঙ্গোপাধ্যায় ও উমাপদ মজুমদারকে কলেজ ও ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছিলেন। প্রতিবাদে ছাত্ররা ধর্মঘট ডেকে বিক্ষোভ করেছিল। এখানেই শেষ নয়, শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনৈতিক জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল 1937 থেকে 1941 সালে মধ্যবর্তী সময়টি। কংগ্রেসে থাকাকালীন শ্যামাপ্রসাদের সঙ্গে কংগ্রেসের নীতিগত দূরত্ব স্পষ্ট হতে শুরু করে। তিনি মনে করতেন বাংলার রাজনীতিতে কংগ্রেস বাংলার উচ্চবর্ণের শিক্ষিত হিন্দু সমাজের স্বার্থকে বিপন্ন করছে। হিন্দুদের অধিকার রক্ষায় কংগ্রেসের অক্ষমতা দেখে তিনি একটি শক্তিশালী অকংগ্রেসীয় মঞ্চের প্রয়োজন অনুভব করেন। এই আদর্শগত পরিবর্তনের ফলস্বরূপ 1939 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি অফিসিয়ালি হিন্দু মহাসভায় যোগ দেন এবং প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ইতিমধ্যে মুসলিম লীগ নেতা জিন্নার সঙ্গে কৃষক প্রজা পার্টির নেতা ফজলুল হকের মতবিরোধ চরমে ওঠে। 1941 সালের ডিসেম্বর মাসে হক সাহেবের মন্ত্রিসভা থেকে মুসলিম লীগ সমর্থন প্রত্যাহার করেন। ঠিক এই সুযোগটিই কাজে লাগান শ্যামাপ্রসাদ। তিনি বুঝতে পেরেছিলেন সাম্প্রদায়িক মুসলিম লীগকে ক্ষমতার বাইরে রাখতে হলে ফজলুল হকের সঙ্গে হাত মেলানো প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে 1941 সালের 11ই ডিসেম্বর শ্যামাপ্রসাদ মুখার্জি ফজলুল হকের নেতৃত্বে প্রোগ্রেসিভ কোয়ালিশন বা শ্যামা হক মন্ত্রিসভা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই নতুন সরকারে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। এখানেই বলে রাখা ভালো, হিন্দু মহাসভায় যোগদানের পর শ্যামাপ্রসাদ তার ডায়েরিতে লিখেছেন, নেতাজি তাকে সতর্ক করেছিলেন যদি বাংলায় হিন্দু মহাসভাকে রাজনৈতিক সংগঠন হিসাবে গড়ে তোলা হয়, তাহলে উনি এটাকে ভাঙবেন, প্রয়োজনে বল প্রয়োগ করে অঙ্কুরেই তা বিনাশ করবেন। এবং নেতাজি বাধ্য হয়ে এটি করেছিলেন। 15ই মার্চ 1940 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে ঝামেলা তীব্র হয়। নেতাজির সমর্থকরা মহাসভার সভা ভাঙতে শুরু করেন, প্রার্থীদের মারধরও করেন। একবার শ্যামাপ্রসাদের এক সভায় পাথর নিক্ষেপ করা হয়, যেখানে তার মাথা ফেটে রক্তাক্ত হন। এই ঘটনা নেতাজি ফরওয়ার্ড ব্লক পত্রিকায় প্রকাশিত কংগ্রেগেশন ও কমিউনাল অর্গানাইজেশন থেকে পাওয়া যায়। 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যখন কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু করে, তখন ভারত জুড়ে ব্রিটিশ বিরোধী জন আন্দোলন চরমে ওঠে। আশ্চর্যজনকভাবে এই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি ফজলুল হকের মন্ত্রিসভায় তার মন্ত্রী পদে বহাল ছিলেন। হিন্দু মহাসভার নীতি ছিল
ব্রিটিশ সরকারের সঙ্গে সহযোগিতা করা, এই যুক্তিতে যে তাদের কাছে আসল যুদ্ধ ছিল ভারতের মুসলমানের বিরুদ্ধে। এই সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নথিভুক্ত প্রমাণ হলো 26শে জুলাই 1942 তারিখে বাংলার তৎকালীন ব্রিটিশ গভর্নর জন হার্বার্টকে লেখা শ্যামাপ্রসাদ মুখার্জির চিঠি। এই চিঠিতে তিনি গভর্নরকে পূর্ণ সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। এই চিঠিতে তিনি প্রমাণ করেন তিনি সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামের প্রতি বিরূপ ছিলেন এবং উপনিবেশিক শাসনকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন। তার রাজনৈতিক কৌশল ছিল ক্ষমতা ধরে রাখা এবং কংগ্রেসকে রাজনৈতিকভাবে নির্মূল করা, যা ছিল সভাকারের নেতৃত্বে হিন্দু মহাসভার বৃহত্তর কৌশলের অংশ। এমনকি ব্রিটিশ সশস্ত্র সেনাবাহিনীতে হিন্দু মহাসভার কর্মীদের নিয়োগ পর্যন্ত করেন। অনেকেই বলবেন শ্যামাপ্রসাদ মুখার্জি 1942 সালে 20 নভেম্বর মন্ত্রীপদ থেকে পদত্যাগ করেন, তা আবার ব্রিটিশ সরকারের দমনমূলক নীতির সমালোচনা করে। যদি এই পদত্যাগ ব্রিটিশ বিরোধী পদক্ষেপ হিসেবে দাবি করা হয়, তবে সময়ক্রম ও কারণ নিয়ে প্রশ্ন ওঠে। এটি ভারত ছাড়ো আন্দোলনের বেশ কয়েক মাস পরে ঘটে। আসলে 1942 সালের 16ই অক্টোবর মিদনাপুরে এক ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যা হয়। ব্রিটিশ সরকার ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও উদ্ধার কার্যে দেরি করে। শ্যামাপ্রসাদ অর্থমন্ত্রী হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। গভর্নর তখন তাকে যেতে বাধা দেন। এই ঘটনায় ব্রিটিশ সরকারের অমানবিক ও দমনমূলক নীতি স্পষ্ট হয়ে ওঠে। এরই প্রতিবাদে শ্যামাপ্রসাদ মুখার্জি 1942 সালে 20 নভেম্বর মন্ত্রীপদ থেকে পদত্যাগ করেন। শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার নেতা হিসেবে রিলিফ কার্যক্রমে সক্রিয় হন। তার নেতৃত্বে সংগঠিত ত্রাণ বিতরণ অনেক জীবন বাঁচায়। যদিও এই কাজগুলি ধর্মীয়ভাবে বিভাজিত ছিল, প্রধানত হিন্দু ভুক্তভোগীদের লক্ষ্য করে কাজ করত, যা উচ্চবর্ণীয় হিন্দু ও হিন্দু ব্যবসায়ীদের অগ্রাধিকার দেয়। ফলে নিম্নবর্ণের হিন্দুরা জীবন বাঁচাতে ইসলাম ধর্ম গ্রহণ করে। হিন্দু মহাসভা অভিযোগ তুলেছিল যে মুসলিম স্বেচ্ছাসেবকরা খাদ্যের বিনিময়ে অনাহার ক্লিষ্ট হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করছেন। এর প্রতিক্রিয়ায় মহাসভা দুর্ভিক্ষ পীড়িত নিম্নবর্ণের হিন্দুদের ত্রাণ বিতরণের পাশাপাশি ধর্মীয় শুদ্ধি বা পুনর্ধর্মান্তরের কার্যক্রম শুরু করে। যে সমস্ত হিন্দু চরম দুর্দশার কারণে বা অন্য কোনো পরিস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় এবং কমিউনাল টেনশন বাড়ায়। ঐতিহাসিক গবেষণায় দেখা যায় হিন্দু মহাসভা ও মুসলিম লীগ এই মানবিক সংকটকে ধর্মীয় ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। হিন্দু মহাসভা দুর্ভিক্ষের জন্য মুসলিম লীগ সরকারকে দায়ী করে জনমতকে সাম্প্রদায়িক দিকে চালিত করার চেষ্টা করেছিলেন। ত্রাণ কার্যক্রমকে হিন্দুত্বের ধারণা প্রচারের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রকাশ্যে মুসলিম খাদ্য বিতরণকারীদের অন্তর্ঘাতক হিসেবে অভিযুক্ত করেন। এই অভিযোগগুলি মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে সাহায্য করেছিল। এটি ছিল একটি ভয়াবহ মানবিক সংকটের সময় প্রশাসনিক দায়ভারকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপরে চাপিয়ে রাজনৈতিক লাভ তোলার একটি কৌশল। এর মাধ্যমে ত্রাণ একটি মানবিক কাজ না থেকে সাম্প্রদায়িক বিভাজন এবং রাজনৈতিক মেরুকরণের একটি ক্ষেত্র হয়ে উঠেছিল। এর ফল 1946 সালে পাওয়া যায়। ভয়াবহ দাঙ্গা এবং মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডে, যা গ্রেট ক্যালকাটা কিলিং হিসেবে পরিচিত, যেখানে উভয় পক্ষের কমপক্ষে 4 থেকে 10,000 মানুষ মারা যায়। এরপর দেশভাগের পর্ব শুরু হয়। এখানে কিছু কথা প্রচলিত আছে। নাম্বার 1, বাংলা যদি ভাগ না হতো তাহলে গোটা বঙ্গদেশটাই পাকিস্তানে চলে যেত। এটা অত্যন্ত সত্য কথা। নাম্বার 2, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা বা ভারত ভাগের পক্ষে সরাসরি কথা বলেননি। এমনকি সুরাবতীর মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তিনি কোনো ভারত ভাগের বিষয়ে মন্তব্য করেন। তিনি মুসলিম লীগ সরকারের পতন চেয়েছিলেন, কিন্তু যখন ভারত ভাগ অনিবার্য হয়ে ওঠে তখন শ্যামাপ্রসাদ তার অবস্থান পরিবর্তন করেন এবং সাম্প্রদায়িক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাংলা ভাগের জোরালো দাবি তোলেন। তার মূল যুক্তি ছিল, যদি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয় তবে প্রদেশকেও একই ভিত্তিতে ভাগ করা উচিত, যাতে বাঙালি হিন্দুদের জন্য একটি নিরাপদ ভূমি মানে পশ্চিমবঙ্গ নিশ্চিত করা যায়। অনেকেই এক্ষেত্রে একমত হবেন, হওয়াটাও স্বাভাবিক। দেশ যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয়, প্রদেশ কেন নয়? তবে ইতিহাসে একটি ছোট্ট অসঙ্গতি দেখা যায়। শ্যামাপ্রসাদ মুখার্জি 1947 সালের মে মাসের প্রথম দিকে সর্দার প্যাটেলকে একটি গুরুত্বপূর্ণ চিঠি লিখেছিলেন। চিঠির মূল বক্তব্য এটাই ছিল যে শরৎ বসু ও হোসেন শহীদ সুরাবতীর স্বাধীন ও অবিভক্ত বাংলা অর্থাৎ ইউনাইটেড বেঙ্গল গঠনের প্রস্তাবটি যেন কোনোভাবে সফল না হতে পারে। শ্যামাপ্রসাদ দৃঢ়ভাবে দাবি করেন যে পাকিস্তান হোক বা না হোক, বাংলাকে অবশ্যই দ্বিখণ্ডিত করতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির আরও একটি চিঠি পাওয়া যায়। 1947 সালের 2রা মে লর্ড মাউন্টব্যাটেনকে লিখেছিলেন। সেই চিঠিতে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে এমনকি ভারত যদি অখণ্ড থাকে এবং বিভক্ত না হয়, তাহলেও বাংলাকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির সুরক্ষার জন্য বাংলাকে ভাগ করা অপরিহার্য। অতএব এটা জনসাধারণের মধ্যে একটা অপপ্রচার যে তিনি শেষ মুহূর্তে বাধ্য হয়ে দেশ ভাগের প্রস্তাব তোলেন। আসলে তিনি অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। শ্যামাপ্রসাদ চাইলেই বিভেদ সৃষ্টিকারী মুসলিম লীগের মতাদর্শের বিরুদ্ধে লড়াই করতে পারতেন, কিন্তু সেটা না করে
মতাদর্শকে আঞ্চলিক স্তরে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সুবিধার কাজে লাগিয়েছিলেন। তার এই দাবি মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের লোকাল ডেমো ছিল, যা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাজনৈতিক সীমানা নির্ধারণের ধারণাকে বৈধতা দিয়েছিল। অবশেষে 1947 সালের 15ই আগস্ট লর্ড মাউন্টব্যাটেন ব্রিটিশ ক্ষমতা হস্তান্তর করলেন এবং দেশও ভাগ করে গেলেন। বাংলার বুকের উপর দিয়ে এমন কোপ দিয়ে গেলেন, ক্ষত সেরে উঠবে কিন্তু চিরকাল দাগ রয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনি যদি জানতে চান কেন তার মৃত্যুর কোনো তদন্ত হয়নি, যা আজ রহস্যময়, কেন অটল বিহারী বাজপেয়ী শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুকে নেহরুর ষড়যন্ত্র বলে দাবি করেন, তাহলে কমেন্টে লিখে জানান।